ইন্দোনেশিয়ার বর্নিও আইল্যান্ডে এই মহিলাটাকে বেঁধে তার রক্ত পান করে এই লোকগুলো। তারপর তাকে কিছু মানুষের চোখ খেতে দেওয়া হয়। মাটির নিচের একটা মন্দিরে হরিণের মুখোশ পরানো একটা মেয়ের আশেপাশে অদ্ভুত ভঙ্গিতে নাচতে থাকে কিছু নরখাদক, আর তারপরেই তার শরীর চিরে অঙ্গ প্রত্যঙ্গ খাবলে বের করে খেয়ে নেয় তারা। সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো এই লোকগুলো নাকি আমাদের মধ্যেই থাকে, আমাদের সাথে ওঠা বসা করে, আর এই মহিলাটাও এদের খপ্পরে পড়ে যায় কোনোভাবে। তো বন্ধুরা, এদের খপ্পরে পড়তে না চাইলে দেখে নাও ভিডিওর একদম শেষ পর্যন্ত। আর শেষে এই মেয়েটা তার উচ্চাকাঙ্ক্ষার জন্য একটা চরম মূল্য পরিশোধ করে। তো আর বেশি দেরি না করে মূল গল্পে চলে আসি। গল্পের শুরুতে আমরা নাজোয়া এবং তার মেয়ে ইয়ান্তিকে দেখি। বৃষ্টি থামার অপেক্ষায় তারা একটা দোকানে বসেছিল। এমন সময় ইয়ান্তির ব্যাগের চেন ছিঁড়ে গেলে সে মন খারাপ করে। তখন নাজোয়া তাকে বলে সে বাসায় গিয়ে চেনটা সেলাই করে দেবে, যদিও ব্যাগটা বেশ পুরনো। আসলে নাজোয়া এই গ্রামে খুব স্বল্প বেতনে একজন অনারারি শিক্ষক হিসেবে কাজ করে। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। বাসায় পৌঁছালে তারা দেখে একটা কালো ভ্যান তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গাড়িটার উপরে লেখা গোল্ডেন আমব্রেলা ফাউন্ডেশন। ভেতরে গেলে পরিচয় হয় মিস ডায়ানার সাথে। জানা যায় আজ থেকে প্রায় 16 বছর আগে জাকার্তায় গোল্ডেন আমব্রেলা ফাউন্ডেশনের স্কলারশিপ পেয়েছিল নাজোয়া, আর মিস ডায়ানার হাত থেকেই সে সেই স্কলারশিপটা নিয়েছিল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, প্রথমে নাজোয়া তাকে চিনতেই পারেনি, কারণ তার ধারণা ছিল 16 বছর পর একজন মানুষের চেহারায় নিশ্চয়ই অনেক পরিবর্তন আসে। কিন্তু অবাক করার মতো ব্যাপার, মিস ডায়ানাকে আজও দেখতে ঠিক আগের মতোই লাগে, যেন তার উপর সময় একদমই কোনো প্রভাব ফেলেনি। এরপর মিস ডায়ানা সরাসরি নাজোয়ার সামনে একটা প্রস্তাব রাখে। সে চায় নাজোয়া জাকার্তায় তাদের প্রতিষ্ঠানে ফিজিক্স টিচার হিসেবে যোগ দিক, আর সেই সাথে বলে যদি ইয়ান্তি সেখানের স্কুলে ভালো পারফর্ম করে তাহলে তার জন্য তারা একটা স্কলারশিপের ব্যবস্থা করবে। সব কিছু শুনে বোঝা যায় ইয়ান্তির ভবিষ্যৎ বদলে দেওয়ার জন্য এটা সত্যিই একটা বড় সুযোগ। কিন্তু জাকার্তায় একবার তার সাথে যা হয়েছিল সেটা মনে পড়তেই নাজোয়া জানায় সে আজকের দিনটা ভেবে তাকে জানাবে। সেদিন রাতে অতিবৃষ্টিতে তাদের বাড়ির ছাদ ভেঙে ঘরের ভিতর পানি ঢুকে পড়ে, আর এতেই ইয়ান্তির জাকার্তায় পড়তে যাওয়ার জন্য সব টাকা ভিজে যায়। ইয়ান্তির বরাবরই ইচ্ছা সে জাকার্তায় পড়তে যাবে। তার এই দরিদ্র জীবন আর ভালো লাগছে না। এই সব কিছু ভেবে নাজোয়া মিস ডায়ানার প্রস্তাবে রাজি হয়ে যায়, আর সকালেই তারা জাকার্তার উদ্দেশ্যে রওনা হয়। এতদিন পর নিজের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভেবে ইয়ান্তির বেশ আনন্দই লাগে। ফাউন্ডেশনের গাড়িতেই তারা জাকার্তায় যাচ্ছে, কিন্তু গোল্ডেন আমব্রেলা ফাউন্ডেশনের গেটের কাছাকাছি আসতেই দেখা যায় সীমানার প্রাচীরে লেখা এটা একটা কবরস্থান। নাজোয়ার কাছে এই বিষয়টা একটু অদ্ভুত লাগে। ভেতরে গেলে মিস ডায়ানা তাদের রিসিভ করে। জানা যায় এই বিশাল বাড়িটা ফাউন্ডেশনের তরফ থেকে তাদের নাকি দেওয়া হয়েছে। আজকে থেকে তারা এখানেই থাকবে। মিস ডায়ানাকে আসার পথে দেখা সেই সাইনটার কথা জিজ্ঞেস করলে সে জানায় এটা আগের সাইন, নিরাপত্তার স্বার্থে নাকি এখনো পরিবর্তন করা হয়নি। তো সেখানেই নাজোয়ার সাথে পরিচয় হয় ফাউন্ডেশন হেডের ছেলে লুসিয়াস, তার মেয়ে ইভা এবং স্কুলের মেডিকেল কাউন্সিলর জোডাসের সাথে। তো তারা চলে গেলে সেদিন রাতে নাজোয়া দোতলায় নিজের রুমে যেতে গেলে সে দেখতে পায় মানুষের অসংখ্য কাটা হাত পা সিঁড়ির ধারে ঝুলছে। একেবারে বিভৎস আর ভয়ঙ্কর একটা দৃশ্য। পরক্ষণে আবার তাকালে সেখানে কিছুই থাকে না। নাজোয়া এটাকে নিজের মনের ভুল ভেবে বিষয়টা ভুলে যাওয়ার চেষ্টা করে। পরদিন সকাল থেকেই নাজোয়া ফিজিক্স টিচার হিসেবে ক্লাস নেওয়া শুরু করে। ক্লাস শেষ হলে সে সবাইকে বলে আগামী ক্লাসে একটা গ্রুপ প্রজেক্ট নিয়ে আসতে। ক্লাসের একটা মেয়ে তাকে জিজ্ঞেস করে সে যদি গ্রুপ প্রজেক্টে না থাকে তাহলে কোনো সমস্যা হবে কিনা। নাজোয়া কারণ জিজ্ঞেস করলে সে জানায় ওই দিন তার নানার জন্মদিন। নাজোয়া বলে না, কোনো সমস্যা না। তা তোমার নানার বয়স কত হলো? তখন মেয়েটা একটা অদ্ভুত কথা বলে, তার নানার এবার 120 বছর পূর্ণ হলো। বিষয়টা খুবই অদ্ভুত। এই সময় দরজায় সে আরেকটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু দেখা করতে গেলে দেখে সেখান থেকে মহিলাটা খুব দ্রুত কোথাও একটা চলে গেছে। নাজোয়ার নিজের রুমে এসে বসলে জোডাস কিছু খাবার আর দামি ডিভাইস নিয়ে তার রুমে আসে। এখন থেকে নাজোয়াকে প্রায় ফাউন্ডেশনের তরফ থেকে এই বিশেষ খাবার দেওয়া হবে। বিশেষ কেন বলছি সেটা একটু পরেই টের পাওয়া যাবে। দামি ডিভাইস আর খাবার পেয়ে নাজোয়া প্রথমে বেশ খুশি হয়েছিল, তবে আসার পথে একটা অদ্ভুত জিনিস তার চোখে পড়ে। সে দেখে লুসিয়াস একটা নির্জন মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা ছোট ঘর থেকে কিছু একটা বের করছে, আর তারপর সেটা গাড়ির ভিতর রেখে দিচ্ছে। স্বাভাবিকভাবেই নাজোয়ার কৌতূহল জাগে।
সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতেই লুসিয়াস শান্ত গলায় জানায় এখানেই নাকি তারা কোবে মিটের ফার্ম চালায়। কিন্তু নাজোয়া চারিদিকে তাকিয়ে বলে, কিন্তু ফার্মের কিছুই তো আশেপাশে দেখছি না। তখন লুসিয়াস বলে, তাদের এই ফার্মটা নাকি এই পুরো মাঠটার নিচে, কারণ প্রাইভেট প্রপার্টিতে ফার্ম করার অনুমতি না থাকায় নাকি তারা গোপনে মাটির নিচেই তৈরি করেছে এই অদ্ভুত ফার্ম। এরপর আর বেশি কিছু না বলে দুজনেই সেই জায়গা ছেড়ে চলে যায়। বাসায় পৌঁছালে দেখে ইয়ান্তি স্টোরেজ রুম থেকে একটা বড় টিভি বের করেছে, আর তাকেও নাজোয়ার মতোই একটা আইফোন দেওয়া হয়েছে। ইয়ান্তি আইফোন পেয়ে বেশ খুশি, কারণ ঠিক এমন একটা জীবনই তো সে সবসময় কল্পনা করেছিল। কিন্তু ঠিক তখনই স্টোরেজ রুমের ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত কিছু শব্দ। কৌতূহল নিয়ে ভেতরে যেতেই তার চোখে পড়ে ঘরের একটা কোণায় মানুষের মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু অবয়বটা প্রায় 7 ফুট লম্বা আর পুরোটা সাদা কাপড়ে ঢাকা। ভয়ে কাছে গিয়ে কাপড়টা নামাতেই সে দেখে এটা আসলে একটা সাধারণ কর্নার ল্যাম্প, কিন্তু সেখানে এসে একটা নোটবুক পড়ে পায়, যেটার ভেতরে একটা ছবি পাওয়া যায়, যেখানে কিছু মানুষ লাল কাপড় পরে আছে আর তাদের মাঝখানে হরিণের মুখোশ পরা একটা মেয়ে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। আর ছবিটার পাশেই লেখা রয়েছে একটা কবিতা, যেটা পড়ে মনে হয় যেন কোনো অজানা দেবতাকে স্মরণ করে লেখা একটা গভীর আত্মিক অনুভূতি। ওই নোটবুকটা পড়ে পাওয়ার পর আর ফাউন্ডেশন থেকে পাওয়া খাবারগুলো খাওয়ার পর থেকেই নাজোয়ার মাঝে মাঝে ভয়ঙ্কর সব ভীষণ আসতে থাকে। এক মুহূর্ত আগেও তার হাতে ছিল একটা আপেল, কিন্তু চোখের পলকেই সেটা যেন রূপ নেয় মানুষের একটা রক্তাক্ত হৃৎপিণ্ডে, যেটা তখনও ধকধক করছে। আবার কখনো অন্ধকারের ভেতর থেকে ক্ষতবিক্ষত বিকৃত একটা লাশ এসে তাকে বারবার এই ঘরটা থেকে চলে যেতে বলে। পরদিন এইসব অদ্ভুত অভিজ্ঞতার কথা যখন নাজোয়া মিস ডায়ানা আর জোডাসকে জানায়, তখন তারা বিষয়টা একেবারেই সিরিয়াসভাবে নেয় না, বরং হাসাহাসি করে উড়িয়ে দেয়। মিস ডায়ানা বলে, নাজোয়া, আমি তো ভেবেছিলাম তুমি বিজ্ঞানের মানুষ, তুমি যে এইসবে বিশ্বাস করবে তা তো ভাবিনি। নাজোয়া আত্মপক্ষ সমর্থন করে বলে, কোনো কিছু দেখা যায় না মানে যে তার অস্তিত্ব নেই এটা ভাবা কিন্তু ঠিক না। মিস ডায়ানা বলে, ওসব তো থিওলজি। তারপর কথাটা সেখানেই শেষ করে দিয়ে জানায়, কাল আবার দেখা হবে, তোমরা খেয়ে নাও। এরপর জোডাস নাজোয়াকে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করে। তার মতে হয়তো অতীতের কোনো পোস্ট ট্রমা থেকে নাজোয়া এসব অদ্ভুত দৃশ্য দেখছে, আর নতুন পরিবেশে এসে এমন অস্বস্তি লাগাটাও নাকি খুব স্বাভাবিক, তাই সে যেন এটা নিয়ে বেশি চিন্তা না করে। এই কথা বলে জোডাসও সেখান থেকে চলে যায়। কিন্তু নাজোয়ার মনের ভেতর থেকে সেই রাতের দৃশ্যগুলো এত সহজে মিলিয়ে যাওয়ার ছিল না, কারণ সে যেটা দেখেছিল সেটা কোনোভাবেই শুধু ট্রমা বলে তো উড়িয়ে দেওয়া যায় না। আর সেই ছবিটাতে ওই অদ্ভুত লোকগুলোই বা কারা? এরপর মিস ডায়ানাকে দেখা যায় সে ওই ফাঁকা মাঠের ছোট ঘরটা থেকে কিছু পার্সেল বের করে তার গাড়ির ভেতর রাখছে, যেটা থেকে অস্বাভাবিকভাবে গলগল করে রক্ত পড়ছে। এই সময় তাকে গুনগুন করে গান করতে দেখা যায়, আর তারপর তার গাড়িতে উঠে সে সেখান থেকে চলে যায়। ওই রাতেই হঠাৎ করে ওই অদ্ভুত মহিলাটা নাজোয়ার বাসায় এসে হাজির হয়। পরে জানা যায় সে নাকি এই ফাউন্ডেশনেরই একজন ইন্দোনেশিয়ান ভাষার শিক্ষক, তার নাম রিতা। নাজোয়া তখন ধীরে ধীরে সেদিনের সব ঘটনাই রিতাকে খুলে বলে, আর জানায় লুসিয়াস তার ভুল ধারণা ভেঙে দিয়েছে, আসলে এই বাড়িতে তেমন কোনো সমস্যা নেই। তখন রিতা বলে, তুমি কি করে জানলে জোডাস ভালো লোক? আর তারপর টিভিতে একটা অদ্ভুত গান বাজিয়ে দিয়ে সে নাচতে শুরু করে। এই সময় কিছু ভীষণ দেখা যায়, কোনো একটা গোপন মন্দিরে ওই হরিণমুখ মহিলাকে বেঁধে তার চারপাশে ওই লোকগুলো একই ভঙ্গিতে নাচ করছে। এ সময় ইয়ান্তি ঘরে প্রবেশ করলে দেখে তার মা একা একাই নাচ করছে, তার সাথে কেউ নেই। মানে ইয়ান্তি মিস রাতিকে দেখতে পারছে না। তবে ইয়ান্তি তখন বিষয়টাকে অন্যভাবে নেয়। অনেকদিন পর তাদের পরিস্থিতি একটু ভালো হওয়ায় হয়তো তার মা আনন্দে এমন করছে, এমনটাই ধরে নেয় সে। তাই আর কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে যায়। পরদিন রাতে ইয়ান্তি ইভার বাড়িতে গেলে সেখানে ইভার কসমেটিক্সগুলো দেখে তার অনেক ভালো লেগে যায়। ইভা বিষয়টা বুঝতে পেরে তাকে এগুলো একবার ট্রাই করে দেখতে বলে। তখন ইভা ইয়ান্তিকে নিজের হাতে লিপস্টিকটা লাগিয়ে দেয় আর বলে এটা তার মায়ের অনেক প্রিয় একটা লিপস্টিক ছিল, কিন্তু এখন সে দুনিয়াতে নেই। সে যেদিন আত্মহত্যা করেছিল সেদিন সেই লিপস্টিকটাই পরেছিল। এটা শুনে ইয়ান্তির মন একটু খারাপ হয়ে যায়, কিন্তু সে আত্মহত্যা কেন করেছিল এর পেছনে একটা বিশেষ কারণ আছে, যেটা সরাসরি এই পরিবারের আসল পরিচয় বলে দেবে। তো তারপর হঠাৎই সেখানে ইভার দাদি মানে মিস ওমা তাদের জন্য আইসক্রিম নিয়ে আসে, আর ইভাকে জিজ্ঞেস করে সে ইয়ান্তিকে পরদিন তাদের ফ্যামিলি ট্যুরে আমন্ত্রণ করেছে কিনা। ইয়ান্তি জানায়
সে তার মায়ের অনুমতি নিতে চায়। মিস ওমাও রাজি হয়ে যায়। ওই দিন রাতটা নাজোয়া বাসায় একাই ছিল। খাবার খাওয়ার পর ময়লা ফেলতে গেলে সে দেখে ঘরের ভেতর কোথা থেকে যেন বড় বড় কয়েকটা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। তখনই হঠাৎ বিদ্যুৎ চলে গেলে নাজোয়ার ইয়ান্তির কথা মনে পড়ে। অনেক রাত হয়ে গেছে, তবু সে এখনো বাড়ি ফেরেনি। মনে হলো হয়তো বাইরে বৃষ্টির জন্য কোথাও আটকা পড়েছে। তাই চিন্তায় পড়ে নাজোয়া একটা ছাতা হাতে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই সে যেন স্পষ্ট শুনতে পায় ঘরের ভেতর থেকে কেউ তার নাম ধরে ডাকছে। আর যতবার ডাক শোনা যাচ্ছে, মনে হচ্ছে প্রতিটা ডাকের সঙ্গে সঙ্গে সেটা নাজোয়ার আরও কাছে চলে আসছে। তখন পেছনে ফিরতেই হঠাৎই তার ছাতার উপর থেকে একটা বিকৃত চেহারার ভয়ঙ্কর মহিলা হাসতে হাসতে ঝুলে পড়ে। এই দৃশ্যটা দেখে নাজোয়া আতঙ্কে চিৎকার করে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ঘরে প্রবেশ করে ইয়ান্তি। কিন্তু বাড়িতে ঢুকে সে তার মায়ের সাথে অদ্ভুত রকমের রুক্ষ একটা আচরণ করতে শুরু করে। কারণ ইভার কাছে থাকা এত সব দামি জিনিস দেখে তার ভেতরেও একই জিনিস পাওয়ার লোভ জন্মেছিল। তখন নাজোয়া তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে তাদের কাছে এখন যা আছে তাতেও কি সে সন্তুষ্ট নয়। তারা হয়তো ধনী নয়, কিন্তু আগের জীবনের তুলনায় তাদের এখনকার অবস্থা কিন্তু ভালো। কিন্তু কথাগুলো শুনে ইয়ান্তি আরও রেগে যায়, আর একটা কথাও না বলে সরাসরি নিজের ঘরের দিকে চলে যায়। ওই দিন রাতে ইয়ান্তি ঘুমাতে গেলে দেখে তার রুমের আলমারির ভেতর থেকে অনেকগুলো রক্তাক্ত হাত বের হয়ে আছে। ইয়ান্তি তাকাতেই সেগুলো ভিতরে ঢুকে পড়ে। কাছে গিয়ে আলমারির দরজা খুলতেই সে দেখতে পায় মানুষের রক্তাক্ত অঙ্গ প্রত্যঙ্গ সেখানে কাপড়ের মতো করে ঝুলিয়ে রাখা হয়েছে, যেগুলো থেকে তখন রক্ত ঝরছে। এমন সময় নাজোয়া এসে তাকে ডাক দিলে সে তাকে জড়িয়ে ধরে। এ সময় নাজোয়া অদ্ভুতভাবে হাসতে থাকে আর ইয়ান্তিকে বিছানায় ফেলে দেয়। তখন দেখা যায় নাজোয়ার বুক চিরে রক্ত বের হয়ে আসছে আর তার জামাটা ভিজে যাচ্ছে। আর সে একসময় ইয়ান্তির উপর উঠে পড়ে আর তাকে নিজের হৃৎপিণ্ড বের করে জোর করে খেতে বলতে থাকে। আর তখনই ইয়ান্তির ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু কে জানতো এটা ভবিষ্যতেরই একটা পূর্বাভাস, যেটা তারা বরাবরই উপেক্ষা করে আসছে। তবে ঘুম থেকে উঠেই ইয়ান্তি দেখতে পায় নাজোয়া তার পছন্দের ব্যাগ, জুতা, পানির বোতল এগুলো কিনে এনেছে, যেটা দেখে সে যার পর নাই খুশি হয়। আর সেগুলো পরে ইভাদের সাথে ফ্যামিলি পিকনিকে রওনা হয়ে যায়। আর বাসায় একাই থেকে যায় নাজোয়া। একলা বাসাতে একা একা লাগছিল নাজোয়ার। এ সময় হঠাৎই দরজার বেল বেজে উঠলে নাজোয়ার মনে হয় হয়তো মিস রাতি এসেছে। মিস রাতি নামটা বলতে বলতে সে দরজা খোলে, কিন্তু দেখা যায় জোডাস এসেছে সেই অদ্ভুত খাবারগুলো নিয়ে। নাজোয়ার মুখে রাতির কথা শুনে জোডাস জিজ্ঞাসা করে, রাতি কি তার বান্ধবী? কিন্তু নাজোয়া তখন বলে, না, সে তো ফাউন্ডেশনের ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার। তখন জোডাস একটা অদ্ভুত কথা জানায়, তাদের ফাউন্ডেশনে এই নামের কোনো শিক্ষক তো দূরের কথা, সেখানে এই সাবজেক্টটি পড়ানো হয় না। তখন নাজোয়া কথা ঘুরিয়ে বলে, সে তো এই ফাউন্ডেশনের কথা বলছে না, রাতি তার পূর্ব পরিচিত। এটা শুনে জোডাস সেখান থেকে চলে যায়। জোডাস চলে গেলে নাজোয়া ফাউন্ডেশনের ওয়েবসাইট ঘেটে কোথাও মিস রাতির কোনো নামগন্ধ দেখতে পায় না। তাই পরে তার নাম লিখে গুগলে সার্চ করলে তখন জানতে পারে রাতি নামের একজন ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার অতি সম্প্রতি কোনো চিহ্ন ছাড়া গুম হয়ে গেছে। কিন্তু কোথা থেকে গুম হয়েছে এটা লেখা নেই। পুলিশ এখনও তাকে খুঁজছে। নিউজটা পড়ে নাজোয়ার হাত পা ঠান্ডা হয়ে আসে। এতদিন নাজোয়া যার সাথে কথা বলেছে আর সেদিনও যে এসে তার সাথে নাচ করলো, সে তাহলে কে? এটা কিভাবে সম্ভব? এসব ভাবতে ভাবতেই নাজোয়ার চোখ লেগে গেলে সে একটা স্বপ্ন দেখে। সে ওই সোফাটাতে শুয়ে আছে আর তার চারপাশে অসংখ্য মৃত লাশ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। একটু পরে ওদের মধ্যে থেকে ওই হরিণমুখ মহিলাটা তাকে একটা খুলির মধ্যে করে মানুষের কিছু চোখ খেতে দেয়। আর তখনই হঠাৎ করে কেউ একজন খুব জোরে দরজা ধাক্কাতে শুরু করে। আর ক্রমাগত মিস রিতা তাকে ওই দরজার ওপাশ থেকে বাসা ছেড়ে চলে যেতে বলতে থাকে। একসময় সবকিছু শান্ত হলে নাজোয়া লুসিয়াসের বাসায় চলে আসে, কারণ এভাবে রাতটা ওই বাসায় একা একা পার করা তার পক্ষে একেবারেই নিরাপদ না। তখন লুসিয়াস তাকে কোবে মাংসের নাম করে অন্য কিছুর একটা মাংস খাইয়ে দেয়, যেটা কিন্তু কোনো জীবজন্তুর মাংস ছিল না। আর তাকে কিছু ট্যাবলেটও দেয়, এটা খেলে নাকি তার ভালো লাগবে। কিন্তু ট্যাবলেটটা খেতেই জোডাস তাকে হিপনোটাইজ করে ফেলে। তখন জোডাস তাকে কিছু অদ্ভুত কথা বলে। সে মিস রিতাকে পছন্দ করত, কিন্তু মহান ভৈরবের ইচ্ছার কাছে সবকিছুই তুচ্ছ।
তাই সে রিতাকে বলি দিয়ে দিয়েছে। যত তাড়াতাড়ি রিতা ওই দিনের ক্রিমিনালটাকে চিনতে পারবে তত তাড়াতাড়ি সব কিছু শেষ হবে। আসলে জাকার্তায় 16 বছর আগের ওই রাতে কোনো একটা অজ্ঞাত মাস্ক পরা লোক নাজোয়াকে ধর্ষণ করে। সে তখন শুধু তার লকেটটাই দেখতে পেয়েছিল। তখন নাজোয়ার চোখ যায় জোডাসের গলার দিকে, সেও একটা লকেট পরে আছে। তখন নাজোয়া সে শক্তিটুকু দিয়ে জোডাসের গলার সেই লকেটটা দেখে আর তারপর আবার অজ্ঞান হয়ে যায়। কিন্তু অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে সে দেখতে পায় জোডাসের পিছনে একটা 7 ফুট লম্বা রক্তাক্ত হরিণের মুখোশ পরা একটা অবয়ব দাঁড়িয়ে আছে, যেটা তাদের ভৈরব দেবতার একটা রূপ। নাজোয়ার জ্ঞান ফিরলে সে দেখে জোডাস সেখানে আর নেই। তখন ওই স্টোরেজ রুম থেকে নাজোয়ার নাম ধরে কেউ ডাকতে থাকে। মনে হলো কেউ একজন ওই দিকটায় গেল। স্টোরেজ রুমে আসলে মনে হয় ডাকগুলো এই আলমারিটার নিচে ওই ফাঁকটা থেকে আসছে, যেটা দিয়ে বড় বড় ইঁদুরগুলো মাঝে মাঝে ঘরের ভিতর চলে আসতো। আলমারিটা সরালে দেখা যায় একটা সিঁড়ি নিচে নেমে গেছে। ভেতরে কি আছে দেখার জন্য নাজোয়া একটা টর্চ হাতে নিয়ে নিচে নেমে যায়। সুড়ঙ্গটা দেখে মনে হচ্ছে এটা অনেক লম্বা একটা জায়গা জুড়ে বিস্তৃত। একসময় নাজোয়া একটা রুমের মধ্যে চলে আসলে দেখা যায় সেখানে একটা ফ্রিজের ভেতরে বিভিন্ন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ট্রের উপর সাজিয়ে রাখা হয়েছে, যেগুলো থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। একটু পরে নাজোয়া খেয়াল করে রুমটার দেয়াল জুড়ে অসংখ্য ছোট ছোট কফিন ঘর করে রাখা হয়েছে। এমন সময় একটা খোপের দরজা খুলে যায়, যার ভেতরে একটা রিসিপ্ট পড়ে থাকে। রিসিপ্টটা হাতে নিলে দেখা যায় এটা নাজোয়ার ডায়াগনোসিস রিপোর্ট, যেখানে নাজোয়াকে ভেরি ফিট লেখা হয়েছে। মানে অল্প কিছুদিন পরে এই নাজোয়াকে কেটে ওই ফ্রিজগুলোতে রাখা হবে আর পুরো বছর ধরে খাওয়া হবে। একটু পরে আরেকটা দরজা খুলে যায়, যেখানে হরিণের মুখোশ পরা সেই মেয়েটা শুয়ে থাকে, যাকে এতদিন ধরে নাজোয়া স্বপ্নে দেখছিল। সেখানেও একটা চিরকুট থাকে, যেটা হাতে নিলে দেখা যায় এই লাশটা আর কারো নয় বরং মিস রাতির, যাকে বলি দিয়ে খাওয়ার জন্য এখানে রাখা হয়েছে। এরপর হঠাৎই ওই বিভৎস লাশটা জেগে ওঠে আর বলতে থাকে, তুই মারা যাবি। নাজোয়া চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে দেখা যায় অনেকগুলো আত্মা দরজায় দাঁড়িয়ে নাজোয়াকে যেতে দেখছে, কারণ এদের প্রত্যেককেই একসময় এখানে বলি দেওয়া হয়েছে। অন্যদিকে এই আন্টি তখন ইভাদের বাড়িতে আনন্দের সময় কাটাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ নাজোয়ার ফোন আসে। ইভা ফোনটা রিসিভ করেই দ্রুত তার বাবা আর দাদির কাছে নিয়ে যায়, যারা ইতিমধ্যে বসে পরিকল্পনা করছিল কিভাবে নাজোয়াকে বলি দেওয়া হবে। ফোনের ওপাশ থেকে নাজোয়া একে একে সব ঘটনা খুলে বলে আর জানায় সে পুলিশ নিয়ে আসছে। ইয়ান্তি যেন এখন কাউকে কিছু না জানায়। এই কথা শুনে ইভার বাবা আর দাদি গভীর চিন্তায় পড়ে যায়, কারণ গত 10 বছর ধরে তারা ভৈরব দেবতার জন্য কোনো বলি দিতে পারেনি, অথচ সেই ভৈরব দেবতাই তাদের দিয়েছে অমরত্ব আর বলি দেওয়া মানুষের দেহ থেকে ভক্ষণ করার অধিকার। আর যেহেতু তারা প্রধান উপাসকের সন্তান, তাই নিয়মটা আরও কঠিন। এই বছর যদি বলি দেওয়া না হয় তাহলে তাদের 3 জনের মধ্যে থেকে কাউকে বলি হিসেবে উৎসর্গ করতে হবে। কিন্তু এখানে আছে আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত, নাজোয়াকে বলি দিতে হলে তাকে অবশ্যই স্বেচ্ছায় রাজি হতে হবে, জোর করে তাকে বলি দেওয়া যাবে না। কেন এমন নিয়ম? এর পেছনে লুকিয়ে আছে ইভার মায়ের মর্মান্তিক মৃত্যুর গল্প। সেই বছর তারা নিয়ম ভেঙে একজনকে জোর করে বলি দিয়ে দিয়েছিল, সম্ভবত মিস রাতিকে। আর সেই অন্যায়ের কারণেই ভৈরব দেবতা ভয়ঙ্করভাবে অসন্তুষ্ট হয়ে ওঠে, আর সেই ফলটা নেমে আসে ইভার মায়ের উপর। স্বাভাবিক সময়ের অনেক আগেই তার বয়স দ্রুত বাড়তে শুরু করে। ধীরে ধীরে তার রূপ আর সৌন্দর্য সবকিছু মুছে যেতে থাকে, আর শেষ পর্যন্ত সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, পাগলের মতো আচরণ করতে শুরু করে, আর একসময় সে আত্মহত্যা করে। মানে এই নিয়ম ভেঙে জোর করে বলি দিলে তার ভয়ঙ্কর মূল্য প্রধান উপাসকের সন্তানদের মধ্যে থেকে কাউকে না কাউকে দিতেই হবে। আর তাই এবছর নাজোয়াকে যে কোনো উপায়ে রাজি করাতে হবে। জুডাস খাবার নিয়ে আবার নাজোয়ার কাছে গেলে দেখে নাজোয়া গেটের তালা ভেঙে পালিয়ে গেছে। একসময় আমব্রেলা ফাউন্ডেশনের বিশাল বনভূমির মধ্যে দিয়ে পালাতে পালাতে সে একদল লোক খুঁজে পায়, যারা সেখানে ক্যাম্পিং করছিল। নাজোয়া তাদের কাছে গিয়ে সাহায্য চাইলে দেখা যায় মিস ডায়ানাও তাদের সাথে আছে, আর তারা তখন নাজোয়াকে দেখে বিকৃতভাবে হাসতে থাকে। নাজোয়া বুঝতে পারে এরা সবাই নরখাদক। এটা আজ করতে পেরে নাজোয়া সেখান থেকে পালিয়ে একটা গাছের পিছে লুকিয়ে থাকে, কিন্তু মিস ডায়ানা একটু পরেই তাকে ধরে ফেলে। আর তারপর জোডাস সেখানে আসলে তার গলায় একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। তখন নাজোয়ার এই অবস্থা দেখে তারা সবাই একটা পাশবিক আনন্দ পেয়ে হাততালি দিতে থাকে। অন্যদিকে ইয়ান্তি তখনও এসবের কিছুই জানে না।
সে এবার পরিবারের সাথে খাবার খেতে বসেছে। তখন হঠাৎই দেখা যায় একজন কর্মচারী টেবিলে এনে রাখে একটা অদ্ভুত স্যুপ, যেটা তৈরি হয়েছে মানুষের আঙ্গুল আর ফুসফুস দিয়ে। এরপর এবার দাদি সেই স্যুপটা একটা বাটিতে তুলে ইয়ান্তির সামনে বাড়িয়ে দেয়। লুসিয়াস তখন শান্ত গলায় ইয়ান্তিকে জিজ্ঞেস করে স্যুপটা খেতে কেমন লাগছে। ইয়ান্তি সরলভাবে জানায় তার কাছে নাকি স্যুপটা বেশ ভালোই লাগছে। এই সুযোগে লুসিয়াস তাকে একটা প্রলোভন দেখায়, সে চাইলেই পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারে। ইয়ান্তি তখন ভেবে বসে হয়তো লুসিয়াস তার মাকে বিয়ে করার কথাই বলছে, কারণ তার তো বাবা নেই। তখন ইভা উঠে এসে ইয়ান্তিকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর তার কানের কাছে মুখ নিয়ে খুব আস্তে আস্তে ফিসফিসিয়ে বলে তারা নাকি তার মাকে বলি দিতে যাচ্ছে। এই কথা শুনে ইয়ান্তি আতঙ্কে ছটফট করতে শুরু করে, কিন্তু ইভা তাকে শক্ত করে ধরে রাখে যেন সে নড়তে চড়তে না পারে। তখন লুসিয়াস তাকে বলে আমাদের এই যে এত কিছু দেখছো, এই সব কিছুর জন্যই একটা মূল্য দিতে হয়, আর সেই মূল্যটা তোমার মায়ের মতো সাধারণ মানুষেরা দেয়। এরপর তাকে অদ্ভুত কিছুর একটা রক্ত খাইয়ে দেওয়া হয়, আর ঠিক তখনই ইয়ান্তির শরীরে অজানা একটা অশরীরী শক্তি ভর করে। এদিকে নাজোয়ার ঘুম ভাঙলে সে দেখে তাকে একটা স্ট্রেচারে বেঁধে রাখা হয়েছে, আর একটা মেশিন তার রক্ত বের করে নিচ্ছে, আর তারপর সেটা পরিষ্কার করে আবার পুশ করে দিচ্ছে তার শরীরে। আর তখন সেখানে লুসিয়াস আর জোডাস চলে আসে। জোডাস তখন বলে এতক্ষণে হয়তো তার রক্ত সব পরিষ্কার হয়ে গেছে। তারপর জোডাস একটা মেশিন থেকে এক গ্লাস রক্ত বের করে লুসিয়াসকে দেয়, আর তারপর লুসিয়াস সেটা খেয়ে দেখে এটা টেস্ট কেমন হয়েছে। তারপর লুসিয়াস নাজোয়াকে বলে যেহেতু আমরা ভৈরব দেবতার প্রধান উপাসক, তাই যদি এবার তোমাকে বলি দিতে না পারি তাহলে আমার সন্তানকে বলি দিতে, ও না ভুল বললাম, আমাদের সন্তানকে বলি দিতে হবে। তখন জানা যায় আসলে সেই রাতে জোডাস না, বরং লুসিয়াস নাজোয়াকে ধর্ষণ করেছিল, আর ইয়ান্তি হচ্ছে লুসিয়াস আর নাজোয়ার সন্তান। তাই যদি নাজোয়া রাজি না হয় তাহলে লুসিয়াস তাদের সন্তান ইয়ান্তিকে বলি দেবে। আর ইয়ান্তি যেহেতু প্রধান উপাসক লুসিয়াসের নিজের মেয়ে, তাই বলি দেওয়ার শর্তও পূরণ হবে। যে কোনো উপায়ে তাদের একজনের জীবন তো নিশ্চয়ই শেষ হবে। এরপর মাটির নিচের ওই মন্দিরে ভৈরব দেবতার পূজার আয়োজন করা হয়, যেখানে ইয়ান্তি তার মাকে বলি দেবে ভৈরব দেবতাকে খুশি করার জন্য, আর যা হবে ভৈরব দেবতার উদ্দেশ্যে দেওয়া সর্বোৎকৃষ্ট বলি। এরপর লুসিয়াস নিজের গায়ে রক্ত ঢেলে দিলে তার ভেতরে ভৈরব দেবতা প্রবেশ করে, আর তারপর অদ্ভুত গান আর নাচের সঙ্গে পূজা শুরু হয়ে যায়। একসময় সে নিজের হাত কেটে ওই নরখাদকগুলোকে রক্ত খাওয়ায়, আর তারপর তারা আরও উন্মাদ হয়ে যায়। তখন দেখা যায় এক কোনায় নাজোয়াকে সাদা কাপড় পরিয়ে দিয়ে একটা জায়গায় শুয়ে রাখা হয়েছে, আর লুসিয়াস একটা ছুরি দিয়ে নাজোয়ার কপাল চিরে ইয়ান্তির নাম লিখে দেয়, মানে তাকে যে বলি দিচ্ছে তার নাম। তারপর অশরীরীর বসে থাকে ইয়ান্তিকে লুসিয়াস সেই ছুরিটা এগিয়ে দিয়ে কানে ফিসফিস করে বলে নিজের মাকে বলি দিয়ে দাও। তখন নাজোয়া বারবার ইয়ান্তিকে ডাকতে থাকে, আর তাকে এটা করতে নিষেধ করে। এবং যেহেতু ইয়ান্তি তার মাকে অনেক ভালোবাসে আর তার মায়ের সঙ্গে তার অনেক ভালো স্মৃতি আছে, তাই এক সময় নাজোয়ার ডাকে ইয়ান্তির বশ্যতা সরে গেলে সে ছুরিটা পাশে দাঁড়িয়ে থাকা লুসিয়াসের গলায় ঢুকিয়ে দেয়, আর তখন সেখানে থাকা সব নরখাদকরা একই রকম ব্যথা অনুভব করতে থাকে। এই সুযোগে ইয়ান্তি আর নাজোয়া সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু একটু পরে দেখা যায় লুসিয়াসের গলায় সেই ক্ষত এমনি এমনি একদম ঠিক হয়ে যায়, আর জোডাস তাদের ধরতে তাদের পিছে চলে যায়। নাজোয়া ইয়ান্তিকে নিয়ে পালিয়ে সেই দিনের ওই রুমটায় চলে আসে, আর তারপর দেয়ালের ভিতরে থাকা ওই কফিনগুলোর ভেতর ঢুকে লুকিয়ে পড়ে। জোডাস তাদের খুঁজতে খুঁজতে ভুল করে মিস রাতির কফিন খুলে ফেলে, আর তখন সেখানে রাতির আত্মা চলে আসে, আর জোডাসকে তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য দোষ দিতে থাকে। একসময় জোডাস নিজের পেট কেটে চামড়া তুলে ফেলে, আর তারপর নিজের নাড়িভুড়ি বের করে চিবিয়ে খেতে থাকে। একসময় ওই কফিন থেকে একটা পচা গলা হাত বের হয়ে জোডাসকে একটানে ভেতরে নিয়ে যায়, আর তারপরে ওই কফিন থেকে গল গল করে রক্ত বের হয়ে আসে, আর ভেতর থেকে জোডাসের গগন বিদারী আত্মচিৎকার শোনা যায়। এরপর কফিনের ভেতর থেকে কোনো মতে বেরিয়ে আসে তারা, আর তারপর সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতে গেলে নরখাদকরা তাদের দুই দিক থেকে ঘিরে ফেলে, আর তারপর তারা তাদের ধরে ওই মন্দিরে নিয়ে আসে। তখন দেখা যায় এই অল্প সময়ের মধ্যেই এবার দাদি আর লুসিয়াস একদম বুড়ো হয়ে গেছে, কারণ তারা অনেক বছর ধরে এই পৃথিবীতে বেঁচে আছে। বলিতে বিঘ্ন ঘটায় ভৈরব তাদের উপর থেকে নিজের বরদান তুলে নিয়েছে, আর ইভা যেহেতু এমনিতেই তরুণ, তাই তার উপর প্রভাবটা তেমন বোঝা যাচ্ছে না।
এই সময় ইয়ান্তি লুসিয়াসের পা ধরে বলতে থাকে তার এই দামি জীবন আর জিনিসপত্র লাগবে না, সে শুধু তার মায়ের সাথে থাকতে চায় আর তাদের যেন এখান থেকে যেতে দেওয়া হয়। কিন্তু লুসিয়াস তখন বলে, একজনকে তো বলি দিতেই হবে, কিছুই করার নেই। তবে তুমি চাইলে তোমার মায়ের সাথে নিজের জায়গাটা বদল করতে পারো। একসময় ইয়ান্তি রাজি হয়ে যায়। তখন নাজোয়া তাকে থামিয়ে দিয়ে নিজেই বলির জন্য সম্মতি দিয়ে দেয় আর ইয়ান্তিকে বলে সেই দুনিয়াতে সব কিছু পেয়েছে। ইয়ান্তির সাথে তার অনেক ভালো সময় কেটেছে, এর থেকে বেশি সে আর কিছু চায় না। এখন ইয়ান্তির ভালো থাকার সময়। এরপর সে বলির বেদিতে শুয়ে পড়ে। তখন উন্মাদ হয়ে যাওয়া নরখাদকরা নাজোয়াকে জীবন্ত খাওয়ার জন্য তার দিকে এগিয়ে আসে আর ডায়ানা তার গলায় কামড় বসিয়ে দিয়ে মাংস তুলে নেয়। তারপর বাকি নরখাদকরা নাজোয়াকে একটু একটু করে ছিঁড়ে খেতে থাকে ইয়ান্তির সামনেই। তখন ইয়ান্তি তার মায়ের কষ্ট সহ্য করতে না পেরে তার বুকে ছুরি চালিয়ে দেয়, যাতে নাজোয়ার মৃত্যুর কষ্ট একটু কম হয়। নাজোয়াকে ওই নরখাদকরা খেয়ে শেষ করে ফেললে ইভার দাদি ইয়ান্তির মাথায় একটা হীরার মুকুট পরিয়ে দেয়, কারণ সে ভৈরব দেবতার জন্য সেরা বলি দিয়েছে। এরপরের দৃশ্যে দেখা যায় দুজন নতুন মানুষ নাজোয়ার মতোই ওই নতুন বাড়িতে এসেছে আর তারাও নাজোয়ার মতোই প্রথম দিন দেওয়ালে ওই কবরস্থানের সাইনটা নিয়ে প্রশ্ন করে আর ডায়ানা তাদেরকে একই উত্তর দেয়, মানে এদেরকেও কয়েকদিন পর খেয়ে ফেলা হবে। তারপরে দেখা যায় ইয়ান্তি এখন দামি মেকআপ দিয়ে নিজেকে সাজিয়ে রেখেছে আর ফোনে তাকে এই নতুন মানুষ আসার খবর দেওয়া হয়। তারপর লুসিয়াসের ফ্যামিলি ফটোতে দেখা যায় জোডাসের জায়গায় এখন ইয়ান্তির ছবি বসানো হয়েছে, তার মানে এখন থেকে জোডাসের কাজ করবে ইয়ান্তি। এই ছিল লাবিনাকের নরখাদক পরিবারের গল্প। এই চ্যানেলটা একেবারেই নতুন, তাই তোমাদের সাপোর্ট দরকার। যদি এই চ্যানেলের গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে একটু এগিয়ে নিতে সাহায্য করতে পারো। তো আরেকটা জিনিস খেয়াল করলে দেখবে এই লাবিনাক নামটা উল্টো করে লিখলে হয় ক্যানিবাল, মানে নরখাদক। তো গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।